যদি আপনাদের আশেপাশের এলাকায় কোনো ছোট বিষাক্ত সাপ দেখতে পাওয়া যায় তাহলে সেই গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায় আর সেই সাপটিকে মারার জন্য সমস্ত মানুষ উঠে পড়ে লাগে যাতে সেই বিষাক্ত সাপ কোনো মানুষের ক্ষতি করতে না পারে। কিন্তু আপনারা হয়তো জানেন না এই দুনিয়াতে এমন কিছু সাপ রয়েছে বা ছিল যার ব্যাপারে শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই সাপের গায়ের রং ততটা গুরুত্ব দেওয়ার মতো নয়, কিন্তু এই সাপ যদি একবার কোনো মানুষের সামনে এসে দাঁড়ায় তাহলে সেই মানুষ ভয়ে হার্ট ফেল করে ফেলতো। শুধু তাই নয়, এমন কিছু জীব বা পশু ছিল যাদের জীবনকাল ডাইনোসর যুগেই শেষ হয়ে গিয়েছে। তারা যদি আজ বেঁচে থাকতো তাহলে কতটা মানব সমাজে এবং সমগ্র বিশ্বের মধ্যে প্রভাব পড়তো এই বিষয়ে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই আজকের ভিডিওটিকে কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ইন্টারেস্টিং এপিসোড। বন্ধুরা, আপনাদের যদি বলা হয় দুনিয়ার সবথেকে বড় সাপ কোনটা বা কতটা, তাহলে নিঃসন্দেহে আপনারা অ্যানাকোন্ডা সাপের কথাই বলবেন। কারণ বর্তমান জেনারেশনের প্রত্যেকটি ছেলে মেয়েরা একবার হলেও অ্যানাকোন্ডা সিনেমা নিশ্চয়ই দেখেছে। কিন্তু সত্যি কি বর্তমানে এই অ্যানাকোন্ডার দুনিয়ার সবথেকে বড় সাপ? যদি এখনকার সময়ের দুনিয়ার সবথেকে বড় সাপ অ্যানাকোন্ডা এবং দুনিয়ার সবথেকে বড় কুমিরকে একসঙ্গে জোড়া হয় তাহলে হলিউড মুভির একটা দারুণ স্ক্রিপ্ট বেরিয়ে আসবে। তবে বন্ধুরা, এই রকমটা বলা ভুল হবে যে অ্যানাকোন্ডাই একমাত্র দুনিয়ার সবথেকে বড় সাপ, এবং এটাও বলা ভুল হবে যে দুনিয়ার সবথেকে বড় কুমির একমাত্র ক্যাসিয়াস। এদের থেকেও আরো বড় কিছু জীব এই পৃথিবীতে একটা সময় ছিল, আর আজকে সেই জীবগুলি সম্পর্কে আপনারা ভালোভাবেই পরিচয় পাবেন। আপনারা জানলে অবাক হবেন সেই সময় জল হোক বা স্থল সব জায়গায় এদেরই রাজত্ব চলতো। আর এই দুটি প্রাণীর নাম হলো টাইটানোবোয়া ও টাইরানোসরাস। এরা যদি বর্তমানে জীবিত থাকতো তাহলে কি মানুষ বেঁচে থাকতে পারতো? কখনোই না। এই আক্রমণাত্মক প্রাণীগুলি আজ থেকে প্রায় লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবীতে জীবিত ছিল। জীববিজ্ঞানীদের মতে টাইটানোবোয়া আজ থেকে প্রায় 10 কোটি বছর আগে এই পৃথিবীতে ছিল। আর এই এত বছরের মধ্যে পৃথিবীতে যত প্রাণী জন্মেছে এবং মরেছে তাদের মধ্যে সব থেকে বড় ছিল এই টাইটানোবোয়া। টাইটানোবোয়া প্রায় 43 ফুট লম্বা ছিল আর এর ওজন 1 টনেরও বেশি ছিল। এবার যদি অ্যানাকোন্ডার সঙ্গে টাইটানোবোয়ার তুলনা করা হয় তাহলে জেনে নিন টাইটানোবোয়ার কাছে অ্যানাকোন্ডা কিছুই নয়। সহজ করে বলে দিই, অ্যানাকোন্ডার সাইজ টাইটানোবোয়ার অর্ধেকেরও কম। টাইটানোবোয়া একটা গোটা জলহস্তিকে খুব সহজে গিলে নেওয়ার ক্ষমতা রাখে। তবে এত বছর আগে জলহস্তি বলে কোনো প্রাণী ছিল না, সেই জন্য টাইটানোবোয়া নিজের খিদে মেটানোর জন্য কুমিরগুলোকে ধরে খেত। এরা খুবই নৃশংসভাবে কুমিরগুলিকে নিজেদের শরীরে চেপে মেরে ফেলে এক নিমেষেই গিলে নিত। এবার যখন এখানে শিকারী প্রাণীর কথা হচ্ছে তাহলে এখানে ক্রোনোসরাসের নাম না নিলে ভুল হবে, কারণ ক্রোনোসরাসও খুবই আক্রমণাত্মক শিকারী প্রাণী ছিল। ক্রোনোসরাস খুবই নৃশংসভাবে অন্য প্রাণীদের মেরে তাকে নিজের খাদ্য বানিয়ে নিত। তবে এর আকার টাইটানোবোয়ার থেকে খুবই ছোট, কিন্তু শিকারের মামলায় এই দুই প্রাণীর সমান অধিকারী। ক্রোনোসরাসের মুখে ধারালো এবং তীক্ষ্ণ দাঁত থাকত যা কোনো শিকারীকে নিমেষের মধ্যেই ছিঁড়ে খেয়ে ফেলত। এই ক্রোনোসরাস প্রায় 33 ফুট লম্বা ছিল, যেটা বর্তমানে দেখতে পাওয়া সব থেকে বড় হাঙর মাছের থেকেও কয়েক গুণ বড় এই ক্রোনোসরাস। এর সাথে সাথেই এরা প্রায় 12 টনের মতো ছিল। এবার যদি এদের শরীরের আকৃতির কথা বলা হয় তাহলে এদের দেখতে বর্তমানের মডার্ন কুমিরদের মতো দেখতে ছিল, তবে এর আকার বর্তমানের কুমিরদের থেকে কয়েক গুণ বড় ছিল। এবার যদি বলা হয় যে এই দুই জীব যদি একে অপরের মুখোমুখি হয় তাহলে কে জিতবে, জেতার উদ্দেশ্যে পরে আসছি। কারণ এই দুই জীব আলাদা আলাদা সময়কালের ছিল এবং আলাদা আলাদা জায়গায় থাকতো। যেখানে ক্রোনোসরাস দক্ষিণ সমুদ্রের ঠান্ডা জলে থাকতে পছন্দ করত, তেমনি অন্যদিকে টাইটানোবোয়া গরম জলবায়ুতে থাকতে পছন্দ করত। এই দুই জীবের বাসস্থান আলাদা আলাদা ছিল, কিন্তু এদের একটা জিনিস একই ছিল, সেটা হলো এদের শিকার করার পদ্ধতি। যদি টাইটানোবোয়া জীবিত থাকতো তাহলে ভূমধ্য রেখার গ্রীষ্মমণ্ডলীয় এলাকাতে দেখতে পাওয়া যেত। অর্থাৎ এই ভয়ঙ্কর জীব কলম্বিয়া এবং তার আশেপাশের বেশ কয়েকটি দেশে দেখতে পাওয়া যেত। যদি এরা বর্তমানে থাকতো তাহলে ব্রাজিল এবং কলম্বিয়ার মানুষদের খুবই সতর্ক থাকতে হতো এবং তাদের বাড়ির চারিপাশে কারেন্টের তার দিয়ে ঘিরে ফেলতে হতো, যাতে এই বিপজ্জনক জীব তাদের ঘরের মধ্যে না ঢুকতে পারে। এর সাথে সাথে নিজেদের সঙ্গে করে একটি করে ইলেকট্রিক বন্দুক রাখা খুবই দরকার পড়তো, যে বন্দুকের মাধ্যমে তারা এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে পারত। এবার কল্পনা করে দেখুন যে মানুষ কতটা ভয়ের সঙ্গে জীবনযাপন করেছে এই প্রাণঘাতী সাপেদের সঙ্গে। তবে টাইটানোবোয়ার মতো সাপ কখনোই মানুষ খাওয়ার জন্য নিজের মুখ গন্ধ করত না, কারণ তারা মানুষের থেকেও বড় আকারের পশুকে শিকার করে তাদের পেট ভরাতো। তবে বর্তমানে যদি টাইটানোবোয়ার মতো সাপ থাকতো তাহলে মানুষের তৈরি এই হাইটেক সিটি বা জমজমাট আলোর ভিড়ে তারা কখনোই আসতো না, সে যত বড়ই প্রাণঘাতী সাপ হোক না কেন। কারণ এটা সকলেই জানে এই সমগ্র দুনিয়ার মধ্যে মানুষের থেকে বড় প্রাণঘাতী প্রাণী হয়তো আর কেউ হতে পারবে না। এই বিশাল বড় সাপটিকে কোনো না কোনো হাইটেক মেশিনের মাধ্যমে ধরে ফেলা হতো, আর বন্য পশু পাখিদের মতো তাকেও খাঁচায় বন্দি করে বিশাল টাকা ইনকাম করা হতো। এবার যদি বলা হয় বিরাট বড় কুমিরের কথা, এই কুমির যদি কিছু বছর আগে একটি জঙ্গলের মধ্যে বসবাস করত তাহলে ধীরে ধীরে জঙ্গলের সমস্ত পশু
পশু পাখিকে সেই এলাকা থেকে শেষ করে দিত। আর তখন জঙ্গলের রাজা সিংহকে বলা হতো না, বলা হতো টাইটানোবোয়াকে। আর এই রকম অবস্থাতে মানুষের খাবারের ইকোসিস্টেমে অনেক চেঞ্জ দেখতে পাওয়া যেত, যার কারণে হয়তো বহু পশু বিলুপ্ত হয়ে যেত বা বিলুপ্তির মুখে এসে দাঁড়াতো। বৈজ্ঞানিকদের রিসার্চ অনুযায়ী কিছু জীব রয়েছে যারা খুব তাড়াতাড়ি বিলুপ্ত হয়ে যেত, যেমন তিমি মাছ, হাঙর মাছ, ডলফিন, চিতাবাঘ, সিংহ এবং জাগুয়ারের মতো জীব যারা খুব সহজেই এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত। টাইটানোবোয়ার হাত থেকে বাঁচার জন্য প্রত্যেকটি জীব জঙ্গলের একটি কোনায় জড়ো হয়ে যেত, আর ধীরে ধীরে সেই এলাকা টাইটানোবোয়ার ঘর হয়ে যেত। এমনকি ট্রপিক্যাল ফরেস্টও এর আস্তানা হয়ে যেত, কিন্তু এর পরিণাম কখনোই ভালো হতো না। এর কারণে সমুদ্রের ভিতরে এবং কিছু ছোট ছোট পুকুরের ভিতর জলের বিশুদ্ধিকরণ নষ্ট করে দিয়ে এবং উদ্ভিদ এবং প্রাণী জগৎ ধ্বংসের রূপ নিয়ে নিত। আর এর সবথেকে বড় প্রভাব অ্যামাজন জঙ্গলের উপরে পড়তো। এর সাথে সাথেই এই সমস্ত জীবগুলি যদি জঙ্গলের মধ্যে একটি জায়গায় বসবাস করত, তাহলে এরা নিজেরাই একে অপরকে খেয়ে ফেলতো। এরপরে সেই জায়গায় কোনো শিকারী পশু থাকতোই না, আর যদিও বা কোনো শিকারী পশু থাকতো তাদেরকে এই টাইটানোবোয়া খেয়ে নিত। তারা সেখানে আর কোনো খাবার না পাওয়ার কারণে অন্য জায়গায় চলে যেত। আর এইরকম ভাবে যখন জঙ্গলের সমস্ত পশু টাইটানোবোয়ার পেটে চলে যেত, জঙ্গলে আর কিছুই খাবার বাঁচত না, তখন সে মানুষের এলাকায় প্রবেশ করত তাদেরকে খাওয়ার জন্য। প্রথমে গ্রামীণ এলাকায় প্রবেশ করত, আর সেই গ্রামের সমস্ত মানুষ থেকে শুরু করে পালিত পশুদেরকে খেয়ে ফেলতো। তারপর সেই জায়গা ধ্বংস করে শহর এলাকায় প্রবেশ করত, যেটা মানুষ জাতির জন্য খুবই বিপজ্জনক হতো। এবার যদি ক্রোনোসরাসের কথা বলা হয়, তাহলে বর্তমান সময়ের বাতাবরণে তার টিকে থাকা মুশকিল হয়ে যেত, আর সে নিজে থেকেই মারা যেত। আর যদি এই বাতাবরণে সে নিজেকে কোনো রকমের টিকে নিয়ে বেঁচে থাকতো, তাহলে ক্রোনোসরাস খাদ্য অভাবে মারা যেত, কারণ সে যে সাইজের খাবার খায় সেই সাইজের খাবার বর্তমানে সে পেত না। ডাইনোসরের যুগে একটি বড় কচ্ছপও একটি টেবিলের আকারের হতো, কিন্তু বর্তমান সময়ে কচ্ছপের আকার খুবই ছোট হয়ে গিয়েছে। আর এইরকম ভাবে চলতে থাকলে সমুদ্র জগতের সেই সমস্ত প্রাণীদের উপরে নিজের রাজত্ব চালাতো, যাদের মাধ্যমে সামুদ্রিক জীব টিকে ছিল। অর্থাৎ এইরকম হলে সামুদ্রিক জীবও ক্ষতিকর হয়ে উঠত। এই ক্রোনোসরাস সমুদ্রের কচ্ছপ থেকে শুরু করে বড় বড় সামুদ্রিক প্রাণীর উপরেও হামলা করত, যেমন তিমি মাছ, ডলফিন মাছ, হাঙর মাছ, এছাড়াও ছোটখাটো কুমির ইত্যাদি। যে সমস্ত বড় বড় মাছ আছে তাদের উপরে হামলা করত নিজের খিদে মেটানোর জন্য। যদি সহজ কথায় বলা হয়, তাহলে সমুদ্রের মধ্যে যে সমস্ত বড় বড় প্রাণী এই শিকারীর সামনে আসতো, তারা প্রত্যেকেই তার খাবার হয়ে যেত, যার ফলে অনেক প্রজাতির মাছ ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে আসতো। আর এই সমস্ত প্রাণীগুলি বিলুপ্ত হয়ে যাওয়ার ফলে জলবায়ুর উপরে ভীষণ রকমের প্রভাব পড়ত, কারণ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেওয়ার মতো সামুদ্রিক কোনো প্রাণী আর বেঁচে থাকতো না। এছাড়াও যে সমস্ত মানুষেরা মাছ ধরার জন্য সমুদ্রের মধ্যে পাড়ি দিত, তারাও সমুদ্রে নামতে ভয় পেত। আর যদিও বা পেটের টানে কেউ মাছ ধরার জন্য সমুদ্রে নামতো, সেই মানুষটি নয় মাছের পেটে যেত, আর নয় এই শিকারী পশুর পেটে যেত। আর যদিও বা পেটের টানে যদি কেউ সমুদ্রে মাছ ধরার জন্য নামতো, সেই মানুষটি হয়তো কোনো মাছ না পেয়ে কর্মহীনভাবে জীবন কাটাতো, আর নয়তো এই আক্রমণাত্মক প্রাণীর খাদ্য হয়ে যেত। এর সাথে সাথেই সমুদ্রের উপরে চলতে থাকা জাহাজগুলিকেও আরো শক্তিশালী বানাতে হতো, কারণ এই জীবগুলির হামলায় জাহাজগুলি নিমেষের মধ্যেই ভেঙে যেতে পারত। যদি বর্তমানে এই বিশাল বিশাল বিখ্যাত জাহাজগুলি সমুদ্রের বুকে পাড়ি দেয়, যেগুলি দেখে বহু মানুষ স্বপ্ন দেখে সেই জাহাজের মধ্যে ঘুরে বেড়াবে, সেই জাহাজগুলি এই আক্রমণাত্মক জীবগুলির সামনে পড়লে নিমেষের মধ্যেই গুঁড়ো করে সমুদ্রের মধ্যে তলিয়ে দিত। এর সাথে সাথেই নৌবাহিনীদের ভীষণ রকমের সমস্যা হতো এই জীবেদের কারণে। প্রতিবেশী দেশগুলির আক্রমণের সাথে সাথে এই প্রাণঘাতী জীবের থেকেও সতর্ক থাকতে হতো সর্বদা। বন্ধুরা, অতীতকালের সবথেকে বড় সাইজের প্রাণীদের বিষয়ে আজকের এই তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, নিচে কমেন্টে আপনাদের মতামতটি আমাকে জানিয়ে দেবেন। আর যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।